বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নয়ান্ন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ফয়েজ আহমেদ, সহকারী শিক্ষক, নয়ান্ন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। আমরা বিশেষ করে আমি এই ক্লাসগুলো যখন করি, মাল্টিমিডিয়া ক্লাসগুলো, তখন তোমাদেরকে জাতীয় পতাকা সম্মান প্রদর্শনের মাধ্যমে ক্লাস শুরু করে থাকি। আজকেও ব্যতিক্রম না, আমরা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করব। 1, 2 আলোচনা করব ফিন্যান্স ব্যাংকিংয়ের পঞ্চম অধ্যায় নিয়ে। গত ক্লাসেও আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা গড় মুনাফার হার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কী নিয়ে আলোচনা সেটা একটু আমরা দেখব। তো দেখার জন্য আমরা সামনে অগ্রসর হই। একটু আমরা গত ক্লাসের বিষয়গুলো একটু দেখি যে আমাদের মনে আছে কিনা। মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ কী কী, যদি মনে থাকে তাহলে আমরা কমেন্ট করব, আর যদি মনে না থাকে আমরা দেখে নেব। এই ক্লাসগুলোতে বলে থাকি যে কেউ স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, কারণ ক্লাসগুলো ইমেজ আকারে আমাদের ফেসবুক পেজে অথবা মেসেঞ্জার গ্রুপে চলে যাবে। তো মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ একটু দেখে নেই। আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা গড় মুনাফার হার পদ্ধতি, পেব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান পদ্ধতি এবং অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। এখন নগদ প্রবাহ কি, একটা প্রশ্ন। যদি আমরা একটা প্রশ্ন ছুড়ে দিই যে নগদ প্রবাহটা কি, গত ক্লাসে আলোচনা করেছিলাম। কেউ বলতে পারবে কিনা আমি জানি না, একটু চেষ্টা করো যে কেউ কমেন্ট করে বলতে পারবে কিনা যে নগদ প্রবাহটা কি। আচ্ছা, তোমরা পরে মিলিয়ে নেবে, আমি ধরে নিচ্ছি যে তোমরা পারবে। নগদ টাকার আগমন এবং প্রস্থান, নগদ টাকার আসা যাওয়া, এটাকে আমরা বলি নগদ প্রবাহ। এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা। আচ্ছা, তো আমাদের আজকের পাঠ হবে এই নগদ টাকার আসা যাওয়ার একটা বিষয় নিয়ে, সেটাকে বলো পেব্যাক সময় নির্ণয়, পেব্যাক পিরিয়ড। তোমরা শুনে থাকবে অথবা বইতে দেখবে যে পেব্যাক পিরিয়ড বা পেব্যাক সময় বলা আছে, কেমন? তো আমরা আলোচনা করব পেব্যাক সময় নিয়ে। পেব্যাক সময়টা কি? পেব্যাক পরিশোধিত টাকাটা ফিরে আসা, অর্থাৎ আমার বিনিয়োগকৃত টাকাটা ফিরে আসা, ফেকৃত টাকাটা ব্যাক করা, পে ব্যাক করা, টাকাটা ফিরে আসা। আচ্ছা, আজকের এই ক্লাস শেষে আমাদের লাভ কি হবে? আমরা পেব্যাক সময় কি তা বলতে পারবো এবং পেব্যাক সময় নির্ণয়ের সূত্র লিখতে পারবো। সর্বোপরি সূত্র প্রয়োগের মাধ্যমে পেব্যাক সময় নির্ণয় করতে পারবো। এই তিনটা জিনিস আমরা আজকে অর্জন করব। প্রথমত, পেব্যাক সময় কি? তোমরা যারা আসো অনলাইনে তারা লিখে নিলেও নিতে পারো, অথবা বলে তো থাকি যে আমরা দিয়ে দিব পেজে, ফেসবুক পেজে বা মেসেঞ্জার গ্রুপে। তো পেব্যাক সময়টা কি? পেব্যাক সময় হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের একটি পদ্ধতি। আমরা গত ক্লাসেও এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও বলেছিলাম যে মূলধন বাজেটিংটা কি? বিনিয়োগ সিদ্ধান্তের পদ্ধতি। সে পদ্ধতির মধ্যে 4টা পদ্ধতি আমাদের নবম দশম শ্রেণীর বইতে আছে। 2টো ব্যাপক আকারে আছে, একটা হলো গড় মুনাফার হার পদ্ধতি, একটা হলো পেব্যাক সময় নির্ণয় পদ্ধতি। ঠিক আছে? তো পেব্যাক সময় পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে নির্ণয় করা হয় যে কোনো প্রকল্প হতে বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে ফিরে আসবে। আমি যে টাকাটা বিনিয়োগ করলাম, সে বিনিয়োগকৃত টাকাটা কত সময়ের মধ্যে ফিরে আসবে। 30 সেকেন্ড একটু হোল্ড করো। আচ্ছা, ফিরে আসলাম। তো
বিনিয়োগকৃত টাকাটা আমার কত সময়ের মধ্যে ফিরে আসবে, এটা হলো ফেব্যাক সময়। এবার আসো ফেব্যাক সময় নির্ণয় করতে গেলে আমার কি কি সূত্রের প্রয়োজন হতে পারে। দেখো, ফেব্যাক সময় নির্ণয় করতে গেলে দু ধরনের সূত্র আছে। উপরের যে সূত্রটা সেটা বইতে হুবহু আছে, আর নিচের যে সূত্রটা সেটা বইতে হুবহু তুমি পাবে না, শুধু তার ব্যবহারটা আছে। বইতে দেখবে মনে করে একটা অঙ্ক দিল, 3 যোগ ভগ্নাংশটা দিয়ে দিল, তো সেই ভগ্নাংশটার ব্যাখ্যা কি, আমি এভাবে করে তোমাদের জন্য সাজিয়েছি সহজ করার জন্য। যদি প্রকল্প হতে আন্তঃপ্রবাহ প্রতি বছর সমান হয়, একটু আগে বলেছিলাম নগদ প্রবাহ, অর্থাৎ নগদ টাকার আসা যাওয়া, আসাটাকে বলি কি আমরা আন্তঃপ্রবাহ, আর যাওয়াটাকে বলি বহিঃপ্রবাহ। যাওয়া মানে কোনো কাজে টাকা খরচ করা আর কি, বা বিনিয়োগ করা, ইনভেস্ট করা। তো আমাদের সহজ করে আমরা বুঝবো যে টাকা বিনিয়োগ করলাম, এটা হলো বহিঃপ্রবাহ, বিনিয়োগকৃত টাকাটা ফেরত আসলো, সেটা হলো আন্তঃপ্রবাহ। তো যদি আন্তঃপ্রবাহ প্রতি বছর সমান হয়, প্রত্যেক বছর সমান হয়, কীরকম? মনে করো তুমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে, বছর শেষে প্রত্যেক বছর শেষে 20,000 টাকা করে আসতেছে। যদি প্রত্যেক বছর এই টাকাটা সেম থাকে, মানে একই থাকে, 20,000 প্রত্যেক বছর অন্তর এভাবেই আসে, তাহলে সূত্রটা হলো এই রকম যে ফেব্যাক সময় আমরা তখন কীভাবে নির্ণয় করব? বিনিয়োগকৃত টাকাকে বার্ষিক আন্তঃপ্রবাহ প্রত্যেক বছর শেষে যে টাকাটা আসে সেই টাকা দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা ফেব্যাক সময় পেয়ে যাব। শর্তটা কিন্তু মনে রাখতে হবে, যদি প্রতি বছর একই হারে আসে তাহলে আমরা বিনিয়োগকৃত টাকাকে বার্ষিক আন্তঃপ্রবাহ দিয়ে ভাগ করব। আচ্ছা, এখন আসো, যদি প্রকল্প হতে আন্তঃপ্রবাহ প্রতি বছর সমান না হয়, কীরকম সেটা? মনে করো কোনো বছর আসলো 20,000 টাকা, কোনো বছর আসলো 30,000 টাকা, কোনো বছর 5,000 টাকা, হ্যাঁ, কোনো কোনো বছর আসলোই না, মানে আমার লাভ হয় না। তো এরকম তো হয় না, সাধারণত ব্যবসার ক্ষেত্রে 80 টাকা, কিছু কম বা বেশি। তো এখন এই আন্তঃপ্রবাহ টাকাটা যে আসলো, সে আন্তঃপ্রবাহ যদি প্রত্যেক বছর সমান না হয়, একটু আগে যেটা বললাম যে প্রত্যেক বছর সমান, এখন বলছি যদি প্রত্যেক বছর সমান না হয়, তারতম্য হয়, পার্থক্য থাকে, তাহলে সূত্রটা হয় এইরকম। কীরকম? তখন ফেব্যাক সময় নির্ণয়ের জন্য সূত্রটা হলো সম্পূর্ণ সময় যোগ সম্পূর্ণ সময়ের ক্রমযোজিত নগদ প্রবাহ ডিভাইডেড বাই সম্পূর্ণ সময় পরবর্তী আন্তঃপ্রবাহ। বিষয়টা কি? বিষয়টা একটু জটিল জটিল মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা যখন এই সূত্রের ব্যাখ্যায় যাব, কাজ করব, প্রয়োগ করব, তখন দেখবে। শুধু এটা একটু মনে রাখার দরকার, মনে রেখে না। আচ্ছা, আরেকটা সূত্রের প্রয়োজন হবে অবসয়। অবসয়ের একটা কথা বলা থাকবে ফেব্যাক সময়ের ক্ষেত্রে। গড় মুনাফার হারের ক্ষেত্রে আমরা দেখেছি যে অবসয় নির্ণয় করতে হয়। তো গড় মুনাফা হারের ক্ষেত্রে বলেছি যদি অবসয়ের কথা বলা না থাকে তাহলে অবসয় নির্ণয় করার প্রয়োজন নেই, কিন্তু ফেব্যাক সময়ের ক্ষেত্রে অবসয় তোমার থাকতে পারে, বেশিরভাগ থাকবে। তো তুমি কিভাবে কাজ করবে? এই সূত্রগুলো, এটা স্ন্যাপ নেওয়ার দরকার নেই, ইমেজ আকারে দিয়ে দেব। আচ্ছা, একটা ছক প্রয়োজন হবে আমাদের নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়ের জন্য, একটা ছক প্রয়োজন হবে। ফেব্যাক নির্ণয়ের ছক নেই, ফেব্যাক নির্ণয়ের জন্য হলো এই সূত্রগুলো, ফেব্যাক সময়টা নির্ণয়ের জন্য হলো সূত্রগুলো। তবে সেখানে আন্তঃপ্রবাহর একটা কাজ আছে, যে একটু আগে খেয়াল করছো যে বার্ষিক আন্তঃপ্রবাহ, দুইটা সূত্রের মধ্যেই কিন্তু লেখা আছে সম্পূর্ণ সময় পরবর্তী আন্তঃপ্রবাহ, বা তুমি নগদ প্রবাহ বলতে পারো। এখানে সম্পূর্ণ সময় পরবর্তী যদি নগদ প্রবাহ লেখো ভুল হবে না। আন্তঃপ্রবাহ বলছি স্পষ্ট করার জন্য যে সম্পূর্ণ সময় পরবর্তী যে টাকাটা আসে সেটা বোঝানোর জন্য আন্তঃপ্রবাহ বলেছি। ওকে, দেখো এই ছকটা আমার প্রয়োজন নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়ের জন্য। ছকটা কীরকম? বিবরণ থাকবে, বছর থাকবে। আমি এখানে 2 বছর দিয়ে তোমাকে ছকটা দেখালাম, কিন্তু 3 বছর, 5 বছর, 10 বছরও থাকতে পারে। তো ছকটা হবে এরকম, নেট মুনাফা তার সাথে অবচয় যোগ হবে।
নেট মুনাফার সাথে অবচয় যোগ হলে অন্তঃপ্রবাহ। যদি তোমরা একটু রিকল করো, একটু যদি রিমেম্বার মনে করো, চেষ্টা করো যে গত ক্লাসে কি হয়েছিল, সেখানে আমরা নেট মুনাফা পেয়েছিলাম কিভাবে মনে আছে? যে বিক্রয় থেকে চলতি, স্থায়ী এবং অবচয় এই তিনটা খরচ বাদ দিলে যে টাকাটা থাকে সেটা হলো মোট মুনাফা। মোট মুনাফা থেকে দেশীয় আয়কর আইন অনুযায়ী সরকারকে যে আয়কর দিতে হয়, সে আয়করটা বাদ দিলে আমরা পাই নেট মুনাফা। এখন সূত্রে বললে নগদ অন্তঃপ্রবাহ হবে সেই টাকাটা নেট মুনাফার সাথে যে অবচয়টা আমরা বাদ দিয়েছিলাম সে অবচয় যোগ করে দিলেই নগদ অন্তঃপ্রবাহ। এই ছকের ব্যাখ্যাটা হলো এটা। এবার আসো আমরা একটা কাল্পনিক তথ্য দিয়ে ফেব্যাক সময় নির্ণয়ের যে ছক সেটা দেখাই। ফেব্যাক সময় নির্ণয়ের একটা ছক আছে। আসলে ফেব্যাক সময় নির্ণয়ের জন্য সূত্র এটা হলো নগদ প্রবাহ দেখানোর জন্য যে ছক। আমরা সাধারণত বলে থাকি যে এটা ফেব্যাক সময় নির্ণয়ের ছক। ঠিক আছে, আমরা ধরে নিলাম ফেব্যাক সময় নির্ণয়ের ছক। দেখো, তোমরা যারা শিক্ষার্থী আছো বিভ্রান্ত হওয়ার দরকার নেই, দুভাবে তোমরা এটা শিখেছো হয়তো। এই ছকটা কেউ কেউ করে 0 বছর ধরে না, খেয়াল করেছো? 0 বছরটাকে হিসাব করে না। আসলে তো 0 বছরটাকে অর্থাৎ এই মাত্র বিনিয়োগ করলাম, এটাই 0 বছর বা চলতি বছর। এরপরে ক্রমান্বয়ে যতগুলো বছর দেবে সেই বছরগুলো। তো সেক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। বইতে যে ফর্মাটা আছে সেটা আমরা ব্যবহার করি। বইতে এভাবে দেওয়া আছে। 0 বছর কেন ধরা হয় দেখো, আমি একটু তোমরা ভালো করে মনোযোগ দেবে। 0 বছর যদি তুমি না ধরো তাহলে যে ছকের মধ্যে এই যে এখানে লেখা আছে নগদ প্রবাহ, সেই নগদ প্রবাহটা আর বলা যাবে না। সেখানে বলতে হবে স্পষ্ট করে যে নগদ অন্তঃপ্রবাহ। 0 বছর ধরার কারণে নগদ প্রবাহ বলা হচ্ছে। নগদ প্রবাহটা কি? টাকা আসা এবং যাওয়া। তো 0 বছরে কি হলো? টাকাটা গেল বা বিনিয়োগ করা হলো। এই জন্য মাইনাস চিহ্ন দিয়ে, বিয়োগ চিহ্ন দিয়ে দেখানো হলো যে নগদ বহিঃপ্রবাহ। যোগ চিহ্ন দ্বারা বোঝায় অন্তঃপ্রবাহ। যদি কোনো অঙ্কের সামনে যোগ চিহ্ন না থাকে আমরা ধরে নিই যে সেটা যোগ, তাই না? তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে নগদ বহিঃপ্রবাহ বোঝানো হলো। তো তোমরা এই ছকটাই অনুসরণ করবে। ফেব্যাক সময় নির্ণয়ের ছক, বছর, নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। ক্রমযোজিত মানে কি? মানে ক্রমান্বয়ে যোজন করা, যোগ করা। কেমন? তো দেখো, প্রথম বছর 0 বছর বিয়োগ 100, মানে 100 লক্ষ আমি ধরে নিলাম, বা 100 টাকায় ধরো, 100 টাকা বিনিয়োগ করলাম। তাহলে প্রথম বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ মানে জেডটা কি? বিয়োগ 100, মানে 0 বছরে, 0 বছরে মানে চলতি বছর। 1 বছর শেষ, আমার 75,000 টাকা বা 75 টাকা আসলো। তাহলে ক্রমযোজিত নগদ প্রবাহ কি হবে? যোগ, বলছিলাম একটু আগে যোগ। দেখো, বিয়োগ 100-র সাথে 75 যোগ করলে কি হবে? আরও বিয়োগ 25 থেকে যাবে। দ্বিতীয় বছর শেষে 50 টাকা আসলো। তাহলে এখন যদি আমি যোজন করি, যোগ করি, তাহলে আমার কি হয়? 25 বিয়োগ গিয়ে আরও 25 থেকে যায়, আরও 25 টাকা বাড়তি হলো। এখন আসো, একটু আগে যে সূত্র বলেছিলাম যে সম্পূর্ণ সময়, মনে আছে কিনা? আমি একটু যাই পেছনে। এই যে সম্পূর্ণ সময়, এই সূত্রের কথা বলছি। এই সূত্র সম্পূর্ণ সময়, সে সম্পূর্ণ সময়টা কি এখানেই দেখো। দেখো, প্রথম বছর তো 0 বছর, তারপরের বছর 75 টাকা আমার, মানে এই 1 বছর সম্পূর্ণ লেগেছে আমার। দ্বিতীয় বছর আমার পুরো বছরটা লাগে নাই। কেন? দ্বিতীয় বছর আমার প্রয়োজন ছিল, মানে 100 টাকা বিনিয়োগ করছি, সেটা ফেরত আসতে আমার প্রয়োজন ছিল কত? প্রয়োজন ছিল 25 টাকা, কিন্তু ফেরত আসছে 50 টাকা। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো আমার দ্বিতীয় বছরটা সম্পূর্ণ লাগে নাই, দ্বিতীয় বছরের কোনো এক সময় আমার পুরো বিনিয়োগটা ফেরত আসছে। সেই সময়টা কত আমি জানি না, সেটা নির্ণয় করব। তো সেটা নির্ণয়ের জন্য আমার 1 বছর কিন্তু পুরোপুরি লেগেছে, তাই না? এই 1 বছর যে পুরোপুরি লেগেছে সেটা হলো সম্পূর্ণ।
এই যে সূত্রের আমরা যে সম্পূর্ণতা রেখেছি, এই ফেব্যাক সময় সম্পূর্ণ সময়, তারপরে কি বলে তার সাথে যোগ করব কি সম্পূর্ণ সময়ের ক্রমযোজিত নগদ প্রবাহ। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এই যে সম্পূর্ণ সময়ের ক্রমযোজিত নগদ প্রবাহ, এই যে 25 টাকা, তারপরে কি বলে সম্পূর্ণ সময় পরবর্তী আন্তঃপ্রবাহ। সম্পূর্ণ সময় আমার 1 বছর, তার পরবর্তী আন্তঃপ্রবাহ কত? 50। দেখছো? তুমি, আমি এই জন্য বলছি সেখানে যদি তুমি নগদ প্রবাহ লেখো এখানে ভুল হবে না, কোনো ভুল হবে না। তাহলে আমরা ছক পেলাম, সূত্র পেলাম। যারা এইমাত্র জয়েন করেছো তারা ভিডিওটা পরে দেখে নিও, কেমন? অথবা ইমেজগুলো তো আমি দেবই বলছি। আচ্ছা, এইবার আসো আমরা একটি সংগ্রহ বিষয় সূত্রের প্রয়োগটা দেখি। এই যে একটু আগে সূত্র শিখলাম, সেই সূত্রের প্রয়োগটা দেখি। একটা কাল্পনিক তথ্য আমরা ধরি। মনে করো একটা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা। আগামী 3 বছরের মুনাফা 36.66 লক্ষ, 16.57 লক্ষ এবং বিয়োগ 19.03 লক্ষ। অর্থাৎ এই বছর আমার টাকাটা ক্ষতি হয়েছে, নিট মুনাফা হয় নাই। তো দেখো প্রকল্পটির ফেব্যাক সময় নির্ণয় করো। এখন এখানে আমার অবচয়ের কোনো স্পষ্ট কথা নেই। আমি একটু আগে সূত্রে পেয়েছি কি নিট মুনাফার সাথে অবচয় যোগ করতে হয়। এখন এই অঙ্কে অবচয় ধরা হয়েছিল কিনা সেটা কীভাবে বুঝবো? যদি এইভাবে স্পষ্ট করে কোনো কথা বলা না থাকে, যখন তোমাকে সরাসরি নিট মুনাফা দিয়েই দিল, তখন তোমাকে বুঝে নিতে হবে যে অবচয়ের আমার হিসাবটা হয়েছে। কিভাবে হয়েছে? অবচয় হিসাব হয়েছে এইভাবে, বিনিয়োগকে মেয়াদ দিয়ে ভাগ করা হয়েছে। এখানে ভগ্নাবশেষ মূল্য নেই, কিছু নেই, তবুও তুমি সূত্র শিখেছ অবচয়ের। এই তো গত ক্লাসে আমরা বলেছিলাম অবচয়ের সূত্রটা হলো কি প্রাথমিক বিনিয়োগ তার সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ, তারপরে মেয়াদ দিয়ে ভাগ করা, তাই না? আমরা একটু যাই, দেখো আমার একটা সূত্রের প্রয়োজন হবে। সেই সূত্রটা কি? এই সূত্রটার প্রয়োজন হবে। এই সূত্রগুলোর আমার প্রয়োজন হবে। এখান থেকে এটাও হতে পারে, এটা নিশ্চিত। কেন? কারণ হলো আমার বার্ষিক আন্তঃপ্রবাহগুলো কিন্তু সমান নেই, নিট মুনাফাগুলো সমান নেই। তো আমি দেখি এই সূত্রটা, দেখো এই সূত্র আমার প্রয়োজন নেই, যেখানে হাতে এসেছে সেই সূত্রটা আমার প্রয়োজন। আমি সূত্রটা, তার আগে আমার সূত্রের আগে ছকটা দরকার। দেখো প্রয়োজনীয় সূত্র, সেখান থেকে আমার প্রয়োজন এখন প্রয়োজনীয় সূত্র এগুলো। যদি আমি একটু যাই পেছনে, এই হলো আমার উদ্দীপক। এখন দেখি আমার কি কি সূত্রের প্রয়োজন হয়। অবচয় নির্ণয় সূত্র। ও আচ্ছা, আমি একটু তোমাদেরকে আবার দেখাই। বলছিলাম যে আমার প্রয়োজনীয় সূত্র কি, এই অবচয়ের সূত্রটা আমার লাগবে। কেমন? দেখো অবচয় সূত্র, প্রকল্পটির অবচয় নির্ণয়। আমাদেরকে অবচয় নির্ণয় করে নিতে হবে, যেহেতু বলে নাই, তারা বলে দেয় নাই, কিন্তু তারা বলছে কি শুধু নিট মুনাফা। সেক্ষেত্রে যখন নিট মুনাফা বলে দিয়েছে, তাহলে আমার অবচয়টা দরকার। কারণ আমি জানি যে নিট মুনাফা যখন নির্ণয় হয় তখন অবচয় হিসাব করেই আসে, তাই না? বিক্রয় থেকে স্থায়ী খরচ, চলতি খরচ, অবচয় এগুলো বাদ দিয়েই কিন্তু আমার মোট মুনাফা, তারপরে আয়কর বাদ দিয়ে নেট মুনাফা, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো ফেরিয়ে এসে আমার নেট মুনাফা। তো এখন যেহেতু আমাকে সরাসরি নিট মুনাফাই দিয়ে দিল উদ্দীপকে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে নিশ্চয়ই আমার অবচয়টা হিসাব করা হয়েছে। কীভাবে হয়েছে? তো আমরা সেই এই প্রকল্পটার অবচয় নির্ণয় করে ফেলি। যে অবচয় হলো বিনিয়োগ বিয়োগ অবশিষ্ট মূল্য, 100 থেকে 0 বিয়োগ 100 থেকে আমি এখানে বলে নেই, বলেছিলাম যে বিনিয়োগের সাথে অবচয় যোগ, সেটা হলো বিনিয়োগের সাথে অবশিষ্ট মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বিনিয়োগ পাওয়া যায়, তাই না? এখানে এই সূত্রটা একটু জটিল, হ্যাঁ, তোমরাও পরীক্ষায় এখানে একটু প্যাচে পড়ে যাবে। এটা একটু ভালোভাবে মুখস্থ করে নেবে, প্র্যাকটিস করবে বেশি করে। বিনিয়োগের জন্য হলো গড় বিনিয়োগের জন্য হলো বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য ডিভাইডেড বাই 2, আর অবচয় নির্ণয়ের জন্য হলো বিনিয়োগ থেকে অবশিষ্ট মূল্য বিয়োগ করে মেয়াদ দিয়ে ভাগ করা। তো এখন আমার এখানে অবশিষ্ট মূল্য তো নাই, বিনিয়োগ হলো 1 কোটি বলছে, তো আমি 100 লিখছি কেন? ডান পাশে একটা নোট দেওয়া আছে, 1 কোটি সমান 100 লক্ষ, আমি এগুলাকে লক্ষ টাকা ধরে নিলাম। 100কে আমি
3 দিয়ে ভাগ করলাম, মেয়াদ তো 3 বছর, 3 দিয়ে ভাগ করলাম 33.33। এইবার আসো প্রকল্পটির আন্তঃপ্রবাহ নির্ণয়। আমরা একটা সূত্র দেখেছিলাম, মনে আছে? এই যে আন্তঃপ্রবাহ নির্ণয়ের যে ছক, এই ছকটা আমরা সেখানে ব্যবহার করে দেখো। প্রকল্পটির আন্তঃপ্রবাহ নির্ণয়, নেট মুনাফা 36.66, এটা কোথায় বলেন? উদ্দীপকে আছে, তাই না? উদ্দীপকে এই তথ্যটা আছে। দ্বিতীয় বছর 16.57, তৃতীয় বছর 19.03। তার সাথে আমি এই অবস্থাটা, এই যে এখানে 33.33 পেলাম, এই অবস্থাটা আমি কি করব? যোগ করে দেব। তো যোগ করে দাও, দিলাম। দেওয়ার পরে আমার নগদ আন্তঃপ্রবাহ কত পেলাম? প্রথম বছর 69.99, দ্বিতীয় বছর 49.90, তৃতীয় বছর 14.30। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমার ছকটা, একটা ছক প্রয়োজন হবে। সেই ছকটা কি? ফেব্যাক সময় নির্ণয়ের যে ছক। ভালোভাবে একটু বুঝবে, ভিডিওটা পরে আবার দেখে নেবে ধাপে ধাপে, আমরা একটার পর একটা যাচ্ছি কিন্তু। এবার আসো, আমরা এই ছকটা ব্যবহার করলাম প্রকল্পটির ফেব্যাক সময় নির্ণয়। কীভাবে করব? ছকটা করলাম বছর, নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। প্রথম বছর 0 বছর, মানে একেবারে 0 বছরে বিনিয়োগ করলাম 100 লক্ষ টাকা। দ্বিতীয় বছর ক্রমযোজিত নগদ প্রবাহ 100 লক্ষ। 1 বছর শেষ, বছর 1-এ আমার নগদ আন্তঃপ্রবাহ কোথায় পেলাম? একটু আগে নির্ণয় করলাম। নগদ আন্তঃপ্রবাহ পেলাম 69.99। আমার ক্রমযোজিত নগদ প্রবাহ এখনও বিয়োগ আছে 30.01, তাই না? দ্বিতীয় বছর 49.90, ক্রমযোজিত নগদ প্রবাহ দেখলাম, এখন বিয়োগটা বাদ হয়ে বিয়োগটা চলে গেছে, এখন আরও বেশি 19.89 লক্ষ টাকা বেশি পেলাম 1 বছর পরেই, দ্বিতীয় বছরের কোনো এক সময়। তৃতীয় বছর আমার 14.30 আসলো, আমার ক্রমযোজিত নগদ প্রবাহ আছে 34.19 লক্ষ টাকা। তো এখন ফেব্যাক সময় নির্ণয়ের যে সূত্র, সম্পূর্ণ সময় যোগ সম্পূর্ণ সময়ের ক্রমযোজিত নগদ প্রবাহ ডিভাইডেড বাই সম্পূর্ণ সময় পরবর্তী আন্তঃপ্রবাহ। এবার একটু দেখো, আমার 1 বছর সম্পূর্ণ লেগেছে, তাই না? এই যে 1 বছর লেগেছে, এখনও বিয়োগ চিহ্ন আছে। এখানে একটু কৌশল তোমাদেরকে বলে দিই। ক্রমযোজিত নগদ প্রবাহর ঘর যতক্ষণ বিয়োগ থাকবে, সেই বরাবর বাম পাশে যে বছরটা পাবে সেটাই হলো সম্পূর্ণ সময়। তো দেখো, আমার এখানে বিয়োগ আছে, এই যে এখানে বিয়োগ আছে, এই 1 বছরটা হলো আমার সম্পূর্ণ সময়। আমি লিখলাম সম্পূর্ণ সময় 1। সম্পূর্ণ সময়ের ক্রমযোজিত নগদ প্রবাহ কত? 30.01। সম্পূর্ণ সময় পরবর্তী আন্তঃপ্রবাহ অর্থাৎ নগদ প্রবাহ এই যে এইটা 49.90। আমি ভাগ করলাম, ভাগ করে একের সাথে ভাগফলটা যোগ করলাম, 1.6 বছর। ঠিক আছে? 1.6 বছর। এটা হলো আমার এই প্রকল্পের ফেব্যাক সময়, অর্থাৎ এই বিনিয়োগকৃত টাকাটা 100 লক্ষ বা 1 কোটি টাকা ফেরত আসতে এই প্রকল্প থেকে সময় লেগেছে 1.6 বছর। এবার আসো, মনে করো এখানে একটা প্রকল্প আমরা আলোচনা করলাম, এরকম যদি 2টা প্রকল্প দেয়, 3টা প্রকল্প দেয়, একাধিক প্রকল্প, সেক্ষেত্রে তুমি কি করবে? প্রত্যেক প্রকল্পের ফেব্যাক সময় নির্ণয় করবে। সেক্ষেত্রে সিদ্ধান্ত কিভাবে নেবে? দেখো, যে প্রকল্পের ফেব্যাক সময় কম সেই প্রকল্পটি গ্রহণযোগ্য, অর্থাৎ যে প্রকল্প হতে কম সময়ে বিনিয়োগকৃত টাকা ফেরত আসবে সে প্রকল্পটি গ্রহণযোগ্য। তবে এই যে আমরা এতক্ষণ করলাম ফেব্যাক সময়, এই ফেব্যাক সময়ের একটা সীমাবদ্ধতা আছে, কিছু সীমাবদ্ধতা আছে। এই নীতি সব সময় কাজ করবে না। দেখো, এই নীতির সীমাবদ্ধতা কি? প্রথমত, এটা মূলত কোনো লাভের হার নির্দেশ করে না। 1.6 এত% লাভ না, এটা হলো বছর, এই হলো এক কথা। দ্বিতীয়, এটি একটি প্রকল্পের ক্ষেত্রে ফেব্যাক সময় দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। একাধিক প্রকল্প হলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এই প্রকল্পে আমার সময় কম লেগেছে, আমি এই প্রকল্পটি গ্রহণযোগ্য করব। কিন্তু যদি একটি মাত্র প্রকল্প হয়, সেক্ষেত্রে আমাকে এই ফেব্যাক সময় সিদ্ধান্ত নিতে আলোকে আমি সিদ্ধান্ত নিতে পারবো না। এগুলো হলো এই সিদ্ধান্ত নীতির সীমাবদ্ধতা বা অসুবিধা। 3, ফেব্যাক কালের বাহিরের নগদ প্রবাহ গণনা করা হয় না। তোমরা তো একটু আগে দেখেছ,
ফেব্যাক সম্পূর্ণ সময়ের পরেও কিন্তু এই 1.6 বছরের পরেও কিন্তু আরও টাকা এসেছে, 34 কত টাকা হয়েছিল, কিন্তু সেই টাকাটা হিসাবে আনা হয় নাই। তার মানে কি, ফেব্যাক সময়ের বাইরে নগদ প্রবাহটাকে হিসাব করা হয় না। এবং সর্বশেষ হলো, এটা অর্থের সময় মূল্য বিবেচনা করে না। অর্থের সময় মূল্য কি, যে সময়ের সাথে সাথে যে অর্থের পরিবর্তন, অর্থের মূল্যের পরিবর্তন ঘটে, সেটা কিন্তু এই ফেব্যাক সিদ্ধান্ত নিতে বিবেচনা করে না। তো আজকের আলোচনা এই পর্যন্ত আমরা রাখলাম। একেবারে অল্প সময়ে তোমরা একটা বাড়ির কাজ দিয়ে দিব। এই বাড়ির কাজটা আমাকে আমার নবম শ্রেণীর যে মেসেঞ্জার গ্রুপ আছে, দশম শ্রেণীর একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে দিয়ে দিব, অথবা আমাদের এই ভিডিও ক্লাসের নিচে কমেন্ট করে দেবে। অনেকে আমার ব্যক্তিগত মেসেঞ্জারও দিয়ে থাকে, দরকার নেই, তুমি গ্রুপে দিতে পারো, এখানে কমেন্ট করতে পারো, অথবা তোমার সুবিধা মতো তুমি যেখানে ইচ্ছা দিতে পারো। দেখো উদ্দীপকটা কি, নীলাঞ্জনা 5 কোটি টাকা 5 বছর মেয়াদী একটি প্রকল্পে বিনিয়োগ করেছে। এখানে একটু অস্পষ্ট, নীলাঞ্জনা 5 কোটি টাকা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নীলাঞ্জনা 5 কোটি টাকা 5 বছর মেয়াদী প্রকল্পে নিটায় যথাক্রমে এত 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 কোটি টাকা পাওয়ার আশায়। দেখছো, উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হবে। 5 কোটি টাকা, মেয়াদ কত, 5 বছর। সেই প্রকল্পগুলোর তোমাকে কি দেওয়া আছে, নিট আয়, মানে নিট মুনাফা এত কোটি এত কোটি এত কোটি টাকা। এই আশায় এটা পাবেন বলে তিনি বিনিয়োগ করেন। এবং এই প্রকল্পের একটা ভগ্নাবশেষ মূল্য আছে, মানে এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও 0.2 কোটি টাকা, অর্থাৎ 20 লক্ষ টাকা থেকে যাবে। হ্যাঁ, তাহলে বা থেকে যায়, তাহলে এই প্রকল্পটির ফেব্যাক সময় কত? এখানে কিন্তু ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, ঠিক আছে? একটু বুদ্ধি খাটিয়ে আমার ক্লাসটা একটু দেখবে, অথবা আমি যে ইমেজগুলো দেব সেই ইমেজগুলো একটু ভালোভাবে পর্যালোচনা করবে, দেখবে, না বুঝলে আমাকে প্রশ্ন করবে, আমার সাথে যোগাযোগ করবে, তারপর অঙ্কটা হাত দিবে। তোমার ভুল হোক, ভুল হলেও তুমি কাজটা করবে, তুমি যে করার চেষ্টা করেছো সেই স্ন্যাপটা আমাকে দেবে। তোমরা কিন্তু কাজ দাও না। নবম শ্রেণীর কিছু স্টুডেন্ট দেয়, দশম শ্রেণীর কয়েকজন, 2-1 দিয়েছে, 2 জন পেয়েছে সম্ভবত, হ্যাঁ 2 জন, আর নবম শ্রেণীর একটু বেশি সংখ্যা। তো তোমরা দিবে, ভুল হোক। আরে বাবা, ভুল হলে সমস্যা কি? ভুল হলে কোনো সমস্যা নেই, আমি দেখবো যে তোমার কোথায় ভুল হয়েছে, এটা তো ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।